আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ হক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে চুক্তি আইন নিয়ে কথা বলছিলাম। চুক্তি আইনের উপরে এর আগে আমরা 8টি ক্লাস করেছি। আজকে আমাদের নবম ক্লাস। নবম ক্লাসে আমরা একটি বিষয় দেখব। আমরা নবম ক্লাসের যে বিষয়বস্তু সেটাকে আমরা রিলেট করব সেকশন 10 এর সাথে। অর্থাৎ এইখানে একটি বিষয় বলা আছে যে এগ্রিমেন্ট এক্সপ্রেসলি ডিক্লার্ড টু বি ভয়েড। এই বিষয়টি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় আমি বলবো যে আমরা সেকশন 10 যখন পড়েছিলাম, আমি একটু দেখাচ্ছি। সেকশন 10 যখন পড়েছিলাম, সেকশন 10 চুক্তি আইনের একটি গুরুত্বপূর্ণ সেকশন। সেখানে কতগুলো ফান্ডামেন্টাল গাইডলাইন্স অথবা প্রিকন্ডিশনের কথা বলা আছে, অন দ্য ফুলফিলমেন্ট অফ হুইচ অ্যান এগ্রিমেন্ট মে টার্ন টু আ কন্ট্রাক্ট। ওখানে যে বিষয়গুলো বলা ছিল যে অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট ইফ, শর্ত আছে, সমস্ত এগ্রিমেন্টগুলো, সকল এগ্রিমেন্টগুলোই কন্ট্রাক্ট হবে ইফ, যদি। যদির মধ্যে আপনারা দেখবেন এখানে কি কি আছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। সেখানে দেখেছি যে এগ্রিমেন্টটা যদি হয় ফ্রি কনসেন্ট অফ দ্য পার্টিস, এর মধ্যে পার্টিরা যদি ক্যাপাবল হয়, সেখানে যদি একটা ভ্যালিড কনসিডারেশন থাকে, এই ধরনের অনেকগুলো শর্তই আমরা দেখেছি। এর আগে অফার এবং অ্যাকসেপ্টেন্সের বিষয়েও আমরা দেখেছি যে অফারগুলো কিভাবে হতে হবে, অ্যাকসেপ্টেন্সগুলো কিভাবে হতে হবে। অর্থাৎ আমরা একটা এগ্রিমেন্টে অফার শর্ত পূরণ করলো, অ্যাকসেপ্টেন্স তার সকল শর্ত পূরণ করলো, সেখানে যাদের মধ্যে অফার এবং অ্যাকসেপ্টেন্স হয়েছে তাদের যে ক্যাপাসিটি, তারা যে ক্যাপাবল হওয়া, অর্থাৎ মেজর হওয়া, সেইন হওয়া, এই ধরনের বিষয়গুলো সেগুলো পূরণ হলো। ফ্রি কনসেন্ট অফ দ্য পার্টিস, অর্থাৎ যে দুইটা পক্ষের মধ্যে চুক্তি সংগঠিত হচ্ছে, এগ্রিমেন্ট হচ্ছে, তাদের কনসেন্ট ফ্রি ছিল, তাদের সম্মতি, মুক্ত সম্মতি ছিল। যেমন সেখানে ফ্রড ছিল না, মিস্টেক ছিল না, মিসরিপ্রেজেন্টেশন ছিল না, কোয়ারশন ছিল না, আনডিউ ইনফ্লুয়েন্স ছিল না। এই সমস্ত শর্ত পূরণ করার পরেও একটা এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হবে না যদি ওই এগ্রিমেন্টটা এমন ধরনের এগ্রিমেন্ট হয় যেমন ধরনের এগ্রিমেন্টকে আইন সরাসরি বলে দিয়েছে যে এই এগ্রিমেন্টটা ভয়েড। তার মানে দাঁড়ালো যে আমরা যতগুলো জিনিস দেখেছি এ পর্যন্ত, যতগুলো শর্ত, সবগুলো শর্ত পূরণ করার পরও আরেকটা শর্ত পূরণ করতে হবে যে এই এগ্রিমেন্টটা সুনির্দিষ্টভাবে আইন এটাকে ভয়েড বা বাতিল চুক্তি বলে বা বাতিল এগ্রিমেন্ট বলে গণ্য নয় আইনের দৃষ্টিতে। তার মানে বোঝা গেল আইনে কতগুলো চুক্তিকে সরাসরি সুনির্দিষ্টভাবে বাতিল বলা হয়েছে, ভয়েড বলা হয়েছে। ওই ক্যাটাগরিতে যদি আমার এগ্রিমেন্টটা পড়ে যায় তাহলে সেই এগ্রিমেন্টটা তখন আর কন্ট্রাক্ট হবে না, সেটা ভয়েড হয়ে যাবে। আমরা দেখে নিব যে এখানে এক্সপ্রেসলি যে যে অ্যাগ্রিমেন্টগুলোকে এক্সপ্রেসলি ভয়েড বলা হয়েছে সেগুলো কোনগুলো। সেগুলো আমরা চুক্তি আইনের 25 থেকে 30 ধারা এর মধ্যে আছে। এর বাইরেও 36, ধারা নাম্বার 36, ধারা নাম্বার 56, এই ধারাগুলোর মধ্যেও আমরা দেখেছি যে কোন কোন অ্যাগ্রিমেন্টগুলোকে সুনির্দিষ্টভাবে আইন ভয়েড বলে ডিক্লেয়ার করেছে। আমি এক নজরে সবগুলো বলে দিচ্ছি এখানে। অ্যাগ্রিমেন্ট মেড উইদাউট কনসিডারেশন, কনসিডারেশন নিয়ে আমরা আগেও বলেছিলাম, কনসিডারেশন নিয়ে আমরা যখন পড়েছিলাম, এখানে বিস্তারিত আলোচনা করব না। এগ্রিমেন্ট মেড উইদাউট কনসিডারেশন ইজ ভয়েড। যদি কোনো একটা কনসিডারেশন না থাকে, বিনিময় না থাকে, তাহলে সেই ক্ষেত্রেও সেটা ভয়েড হবে। অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ম্যারেজ, কোনো একটা বিয়ের মধ্যে বাধা সৃষ্টি করে, বিয়ে করার যে অধিকার, বিয়ের এই অধিকারকে বাধা সৃষ্টি করে এমন ধরনের কোনো অ্যাগ্রিমেন্ট থাকলে সেই অ্যাগ্রিমেন্টটা ভয়েড। আমি কিন্তু এক নজরে বলছি, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড, আমার যে ব্যবসা করার অধিকার, প্রফেশনের যে অধিকার, এই অধিকারটাকে যদি কোনোভাবে ক্ষুণ্ণ করে কোনো একটা অ্যাগ্রিমেন্ট, তাহলে সেই অ্যাগ্রিমেন্টটাও আইন বলছে সেটা ভয়েড হবে। এছাড়া অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ লিগ্যাল প্রসিডিংস, আমি যদি কোনো কারণে আমার অধিকার আমার ক্ষুণ্ণ হয়, তাহলে সেই অধিকার আদায়ের জন্য আমার অবশ্যই লিগ্যাল প্রসিডিংসে যেতে পারবো, আমার মামলা করতে পারবো, আইনগত কার্যধারা রুজু করতে পারবো। তাহলে দুইটা পক্ষ মিলে যদি এমন কোনো একটা অ্যাগ্রিমেন্ট করে যে অ্যাগ্রিমেন্টের মাধ্যমে কোনো একজন ব্যক্তির তার অধিকার ক্ষুণ্ণ হলে আইনগত কার্যধারা রুজু করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে যদি ক্ষুণ্ণ করে, ইফ ইট ইন এনি ওয়ে restricts or restrains his right to proceed to the court for enforcement of any of his rights, যদি তার কোনো একটা রাইট, কোনো একটা অধিকার আইন স্বীকার করে থাকে, সেই স্বীকৃত অধিকারটা ক্ষুণ্ণ হলে সেই আদালতে যাওয়ার যে আরেকটা অধিকার, সেই অধিকারকে ক্ষুণ্ণ করে যদি কোনো একটা এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টটা ভয়েড হবে। এগ্রিমেন্টস দ্য মিনিং অফ হুইচ ইজ আনসার্টেন, আমি এগ্রিমেন্ট করেছি কিন্তু এটার আসলে কি বিষয় নিয়ে এগ্রিমেন্ট করেছি, বিষয়বস্তুটা কি আসলে, সেটাই যদি বোঝা না যায়, আনসার্টেন, আনমিনিং যদি কোনো একটা এগ্রিমেন্ট হয়, দ্যাট ইজ অলসো ডিক্লেয়ার্ড বাই ল স্পেসিফিক্যালি টু বি ভয়েড।
এছাড়াও এগ্রিমেন্টস বাই ওয়ে অফ ওয়েজার, এখানে আছে যে জুয়া টাইপের, জুয়া, পণ, বাজি, এই টাইপের যে এগ্রিমেন্টগুলো আছে সেই এগ্রিমেন্টগুলোকে আইন বলেছে সেটার কোনো কার্যকারিতা নাই, সেটার প্রোটেকশন আইন দিবে না, সেটাকে ভয়েড বলছে। এগ্রিমেন্টস কন্টিনজেন্ট অন ইম্পসিবল ইভেন্টস, এগ্রিমেন্ট যেটা কন্টিনজেন্ট, যেটা ঝুলন্ত, যেটা সাপেক্ষ কতগুলো ইম্পসিবল ইভেন্টসের উপরে, অসম্ভব কতগুলো ঘটনা ঘটা না ঘটার উপরে যদি নির্ভর করে কোনো একটা এগ্রিমেন্ট, তাহলে সেই এগ্রিমেন্টটাও ভয়েড হবে। এগ্রিমেন্টস টু ডু ইম্পসিবল অ্যাক্টস, কোনো অসম্ভব কোনো কাজ করার জন্য যদি কোনো এগ্রিমেন্ট করা হয় যেটা আসলে হিউম্যান নেচারের না, যেটা আসলে দেখা যাচ্ছে যে মানুষের হিউম্যান ক্যাপাসিটিতে এই কাজগুলো করা যায় না, অসম্ভব বলে বিবেচিত, এ ধরনের কোনো বিষয় নিয়েও যদি এগ্রিমেন্ট হয় তাহলে সেগুলোও ভয়েড। আবারও বলছি, আমাদের একটা এগ্রিমেন্টের সমস্ত শর্ত পূরণ করার পরও এই 8 ধরনের এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হওয়ার জন্য যত শর্ত আছে সবগুলো শর্ত পূরণ করার পরও ওই এগ্রিমেন্টটা যদি এই যে 8 ক্যাটাগরি, যেটা নিয়ে আমরা আজকের এখনের স্লাইডে আমরা দেখাচ্ছি, এই 8 ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরিতে যদি আমার এগ্রিমেন্টটা পড়ে তাহলেও ওই এগ্রিমেন্টটাকে মনে করা হবে ভয়েড, তখন আর সেই এগ্রিমেন্টটা কন্ট্রাক্ট হবে না। আমরা বিস্তারিত যাচ্ছি এবার। এগ্রিমেন্ট যেটাতে বলেছিলাম উইদাউট কনসিডারেশন, সেটা আর আলোচনা এখানে করছি না, যেহেতু আমরা কনসিডারেশন নিয়ে ডিটেলস আলোচনা করেছি, কনসিডারেশন না থাকলে কি হবে এবং কনসিডারেশন ছাড়াও যে কন্ট্রাক্ট হয় 3টা এক্সেপশন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সুতরাং সেগুলো আর এখানে আলোচনা করছি না। আমরা সেকেন্ড ক্যাটাগরি যেটা এগ্রিমেন্টস ইন রেস্ট্রেইন্ট অফ ম্যারেজ, বিবাহের অধিকারের প্রতিবন্ধকতা সৃষ্টি করে যদি কোনো এগ্রিমেন্ট করা হয় তাহলে সেই এগ্রিমেন্টের বিষয়টা কেমন হবে। এখানে কয়েকটা বিষয় বলা আছে যে সেকশন 26-এ every agreement in restraint of marriage of any person other than a minor is void, যে কোনো ব্যক্তি মাইনর ছাড়া, অর্থাৎ যে ব্যক্তি নাবালক সেই ব্যক্তি ছাড়া অন্য যে কোনো ব্যক্তির বিয়ের অধিকারকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যদি কোনো এগ্রিমেন্ট করা হয় তাহলে সেই এগ্রিমেন্টটা ভয়েড। এখানে যে রেস্ট্রিকশনের কথাটা বলা আছে সেই রেস্ট্রিকশনের নেচারটা কেমন, সেটা কি ফুল রেস্ট্রিকশন হতে হবে, পার্শিয়াল রেস্ট্রিকশন হতে হবে, বা অন্য কোনো ধরনের হতে হবে? এখানে বলল যে কোনো ধরনের রেস্ট্রিকশন হলে হবে। এভরি এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ম্যারেজ, ইন রেস্ট্রেইন্ট অফ ম্যারেজ, ম্যারেজের যে অধিকার সেটাকে ক্ষুণ্ণ করেছে, সেটা পার্শিয়ালি হোক, ফুললি হোক, অন্য কোনোভাবে হোক, যদি সেটা ক্ষুণ্ণ করে তাহলে সেই এগ্রিমেন্টটা ভয়েড। তবে হ্যাঁ, যদি কোনো মাইনর ব্যক্তির বিয়ের অধিকারকে ক্ষুণ্ণ করে তাহলে সেটা অবশ্য ভয়েড হবে না, কারণ মাইনর ব্যক্তিকে আমাদের যে ম্যারেজ অ্যাক্ট আছে, আমাদের যে শরিয়া ল আছে এবং এটা বাংলাদেশে প্রচলিত যে আইন আছে, সেখানে মাইনর বিয়ে করতে পারে না। তাহলে সেটাকে মাইনর, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মাইনর থাকবে ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না, এই শর্তে যদি কোনো এগ্রিমেন্ট হয় তাহলে সেটা ইন রেস্ট্রেইন্ট অফ ম্যারেজ বলে ধরে নেওয়া হবে না, অর্থাৎ সেটা ভ্যালিড হবে। এছাড়া অন্য যে কোনো ধরনের বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যদি এগ্রিমেন্ট করা হয় তাহলে সেটা ভয়েড হবে। এখানে এক্সেপশনাল কেস ওয়্যার রেস্ট্রিকশন ইজ অ্যালাউড, অলরেডি বলে দিয়েছি যে মাইনরের ক্ষেত্রে সেই বিষয়টা প্রযোজ্য হবে শুধু, অন্য কোনো ক্ষেত্রে না। তবে এইটা নিয়ে কিছু কনফিউশন হয় পার্সোনাল লগুলোতে। যেমন ধরেন যে আমরা যদি মুসলিম শরিয়া লয়ের কথা বলি, সেখানে পলিগেমি, একটা লিমিটেড পলিগেমি অ্যালাউড, অর্থাৎ একটা নিয়ন্ত্রিত বহু বিবাহ সেখানে সিদ্ধ রয়েছে। যেমন একটা ব্যক্তি, মুসলিম ব্যক্তি, সে একসাথে 4 জন স্ত্রী রাখতে পারে, 4টা বিয়ে সে করতে পারে একই সাথে। এখন যদি কোনো একটা এগ্রিমেন্ট এ ধরনের করা হয় যে তুমি এই কাজটা, আমি তোমাকে এটা দিব যদি তুমি দ্বিতীয় বিয়ে না করো, আর কোনো বিয়ে না করো, তাহলে আমি তোমাকে এটা দিব। এখন দ্বিতীয় বিয়ে করা যেহেতু ব্যক্তির অধিকার, তার আইন অনুযায়ী, তার মুসলিম পার্সোনাল ল অনুযায়ী যেহেতু অধিকার, সেই ক্ষেত্রে যদি এই ধরনের অধিকার ক্ষুণ্ণ করে কোনো এগ্রিমেন্ট করা হয় তাহলে কি হবে, এই ব্যাপারগুলোতে এখন পর্যন্ত কিছু কনফিউশন রয়েছে। স্পেসিফিক্যালি কোনো কেস ল ওরকম করে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া যদি সেটা অন্য ধর্মাবলম্বী হয়, যেমন হিন্দু ধর্মের ক্ষেত্রে, সেখানে লিমিটেড পলিগেমি অ্যালাউড না, সেখানে পলিগেমি অ্যালাউড না, বহুবিবাহ অ্যালাউড না, তাহলে সেই ক্ষেত্রে যদি তাকে কোনো রেস্ট্রিকশন আরোপ করে করা হয় তাহলে কেমন হবে, এই জায়গাগুলোতে কিছু কিছু কনফিউশন রয়ে গিয়েছে। একটা মামলা এ ধরনের আছে যে কোনো একজন মুসলিম ওয়াইফ সেই বিয়ের সময়ই তার হাজব্যান্ডের সাথে একটা এগ্রিমেন্টে যাচ্ছে যে তার হাজব্যান্ড যদি তা দ্বিতীয় বিয়ে করে তাহলে সেই ক্ষেত্রে সে আর তার হাজব্যান্ডের বাসায় থাকবে না। কিন্তু এইটা হচ্ছে পাবলিক পলিসি যে মুসলিম শরিয়া ল অনুযায়ী ওয়াইফ
কোনো ভ্যালিড কারণ ছাড়া সে তার হাজবেন্ডের সাথে ছাড়া অন্য জায়গায় থাকতে পারবে না, সে তার হাজবেন্ডের সাথেই থাকবে, সে তার স্বামীর সাথেই থাকবে, এটাই হচ্ছে পাবলিক পলিসি। তাহলে এখানে যদি অ্যাগ্রিমেন্ট করে সে বলে যে তুমি দ্বিতীয় বিয়ে করলে আমি তোমার সাথে থাকবো না, তাহলে এই অ্যাগ্রিমেন্টগুলোর বৈধতা কীরকম হবে? এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে, সেটা হয়তো সময়ের সাথে বা অ্যাগ্রিমেন্ট ওইটার ধরন সবগুলো বিষয় বিবেচনা নিয়ে আদালত তখন সিদ্ধান্তে উপনীত হবে। আমরা এরপরে দেখছি যে অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড, এটা নিয়ে বলা আছে সেকশন 27-এ, এভরি অ্যাগ্রিমেন্ট বাই হুইচ এনি ওয়ান ইজ রেস্ট্রেইনড ফ্রম এক্সারসাইজিং এ লফুল প্রফেশন। আমার একটা আইনগত পেশা, আমি এটা করতে পারি, সেই পেশা আমি করব, সেটাকে যদি কোনোভাবে বাধাগ্রস্ত করে কোনো একটা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে, একটা ব্যবসা করব, ট্রেড করব, বিজনেস করব, এগুলো যদি করব এনি কাইন্ড, তো যতটুকু পর্যন্ত এই অ্যাগ্রিমেন্টের মাধ্যমে বাধা সৃষ্টি করছে ততটুকু পর্যন্ত সেটা অবৈধ, সেটা ভয়েড হবে, সেটা বাতিল হবে। যেমন সাধারণত যেটা হয়, তবে এটা কিন্তু খুবই কনফিউজিং একটা বিষয়, এটাকে এইভাবে মনে করলে হবে না যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সময় ছোটোখাটো বা প্রফেশনের ক্ষেত্রে ছোটোখাটো বিভিন্ন বাধা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে সৃষ্টি করা হয়, কিন্তু যে কোনো বাধাকেই এখানে কিন্তু অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড বলা যাবে না। কারণ স্বাভাবিক ব্যবসা বাণিজ্য স্মুথলি চলার জন্যে হিউম্যান কোর্স অফ কন্ডাক্ট, ন্যাচারাল কোর্স অফ কন্ডাক্টে যতটুকু এক্সপেক্টেড ততটুকু রেস্ট্রিকশন আসতে পারে। যেমন ধরেন আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি নিলাম, প্রাইভেট জাস্ট উদাহরণ হিসেবে বললাম, চাকরি নিলাম, চাকরি নেওয়ার সময় বলল যে ঠিক আছে তোমার সার্টিফিকেটগুলোর সবগুলোর অরিজিনাল কপি আমাদেরকে জমা দিতে হবে। এখন অথবা বলল যে তুমি কিন্তু আমাদের এখানে কোনো একটা সেমেস্টারের মাঝখানে চলে যেতে পারবা না অন্য জায়গায়, সেমিস্টারের মাঝখানে তোমার চলে যাওয়া যাবে না অন্য একটা পেশা। এখন আমি পড়ানোর মাঝখানে, সেমিস্টারের মাঝখানে আমার আরও একটা ভালো চাকরি হয়ে গেল, তো ভালো চাকরি হয়ে যাওয়ার পর আমি বললাম যে ঠিক আছে আমি চলে যাব। তখন চলে যেতে চাইলে এই ধরনের রেস্ট্রিকশনটা তখন ভ্যালিড রেস্ট্রিকশন হবে, এই অ্যাগ্রিমেন্টটা ভ্যালিড হবে নাকি ভ্যালিড হবে না সেটা তখন কোর্ট বিবেচনা করবে। বিভিন্ন ক্ষেত্রে সেটা বিভিন্ন রকম হতে পারে। আপাত দৃশ্যত এই যে রেস্ট্রিকশনটা সেটাকে ভ্যালিড মনে হচ্ছে, কারণ এতটুকু রেস্ট্রিকশন যদি আরোপ করা না যায় তাহলে অন্য পক্ষের জন্য হার্ডশিপ হবে তার যে প্রফেশন, তার যে ট্রেড, তার যে বিজনেস, সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া। তাহলে এই ধরনের বিভিন্ন রকমের রেস্ট্রিকশনের বিষয় থাকবে। যদিও নেচার রেস্ট্রিকশনের ক্ষেত্রে বলা আছে এটা ফুলও হতে পারে, পার্শিয়ালও হতে পারে, যে কোনো ধরনের রেস্ট্রিকশনই হতে পারে। তবে যদি কোনো রেস্ট্রিকশনটা এরকম হয় যে এটা ন্যাচারালি একটা ন্যাচারাল কোর্স অফ কন্ডাক্টে সাধারণত একটা ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ক্ষেত্রে দরকার আছে, তাহলে সেটা অবৈধ হবে না। ভ্যালিড রেস্ট্রিকশনের বিভিন্ন উদাহরণ, যেমন একটা মামলা এখানে উদাহরণ দিয়েছি, if the restriction is necessary for ordinary mode of business or transaction, ordinary mode of business or transaction এর জন্য আসলে কোনটা জরুরি না এটা কিন্তু কোনো কনক্লুসিভ কথা না, সেটা আপেক্ষিক, সেটা কোর্ট বিভিন্ন সময় যে কনসার্নড কেস থাকবে, তার সারাউন্ডিং সার্কামস্ট্যান্সেস, সেই সবগুলো বিবেচনায় নিয়ে তখন কোর্ট দেখবে এই ধরনের রেস্ট্রিকশন আসলে জরুরি কিনা। যদি দেখা যায় যে একদম, যেমন আগের উদাহরণটাতেই বলি যে আমাদের এখানে আপনি চাকরি করতে পারবেন, তবে ঠিক আছে আপনি কিন্তু 3 বছরের আগে কোথাও যেতে পারবেন না, 3 বছরের আগে কোথাও গেলে এই যে আপনি মূল সার্টিফিকেট জমা দিয়েছেন এগুলো কিন্তু ফেরত দিব না। বোঝাই যাচ্ছে যে এটা একটা হার্শ একটা অ্যাগ্রিমেন্ট, এটা হার্শ একটা স্টিপুলেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে 3 বছর আমি অন্য কোনো প্রফেশন, ট্রেড, বিজনেস করতে পারবো না। অর্থাৎ আমার ট্রেড, প্রফেশন, বিজনেস করার যে অধিকারটা ছিল সেই অধিকারটা এই অ্যাগ্রিমেন্টের মাধ্যমে ক্ষুণ্ণ হয়েছে। তাহলে এই অ্যাগ্রিমেন্টটা আসলে ভ্যালিড হবে না, সেই অ্যাগ্রিমেন্টটা ভয়েড হয়ে যাবে। অর্থাৎ যত কথাই বলা থাকুক না কেন ওখানে আমি অবশ্যই 3 বছর আগে চলে যেতে পারবো। যদি এমন একটা রেস্ট্রিকশন থাকে, আপনি যদি চাকরি ছেড়ে দিতে চান তাহলে 2 মাসের নোটিশ দিতে হবে, অথবা 2 মাসের বেতন আপনাকে সারেন্ডার করতে হবে। বোঝাই যাচ্ছে এটা লাগবে, এটা দরকার আছে, এটা একটা ভ্যালিড রেস্ট্রিকশন। কারণ 2 মাসের নোটিশ না দিলে তাদের দিক থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করা কঠিন, অথবা 2 মাসের তার যে মূল স্যালারি সেটা সে সারেন্ডার করবে। এই ধরনের রেস্ট্রিকশনগুলো ভ্যালিড হয়ে থাকে। আর যেটা একটু আগে বললাম 3 বছর পর্যন্ত অন্য কোথাও যেতে পারবেন না, কোনো চাকরি করতে পারবেন না, করলে যেতে চাইলে আপনাকে মূল সার্টিফিকেট দিব না, এরকম যদি শর্ত থাকেও তাহলে সেই শর্তটা ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড, বিজনেস, প্রফেশন হিসেবে গণ্য হওয়ার কারণে সেই অ্যাগ্রিমেন্টটা ভয়েড হবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, স্টিপুলেশন ইন অ্যান এগ্রিমেন্ট দ্যাট এনি গুডস অফ স্পেসিফাইড ডেসক্রিপশন হুইচ ইজ বিং সোল্ড টু এনিওয়ান উইল নট বি সোল্ড টু আদার্স ফর এ সার্টেন পিরিয়ড। এখানে বলল যে এখানে একটা নির্দিষ্ট ধরনের পণ্য
সেটা একজন ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে, সেটা বলছে এটা 2 মাস 3 মাস 4 মাস বা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা অন্য কারো কাছে বিক্রি করা যাবে না। তাহলে বিক্রি করা তো ওই ব্যক্তির একটা অধিকার, অন্য কারো কাছেও সে বিক্রি করতে পারে। কিন্তু এখানে নির্দিষ্ট একটা সময়, এই সময়টা যদি আদালতের কাছে রিজনেবল মনে হয় তাহলে সেই রেস্ট্রিকশনটা ভ্যালিড। আবার যদি দেখা যায় যে এরকম একটা রেস্ট্রিকশন দিয়েছে, এমন একটা টাইমের জন্য দিয়েছে, সেটা দেখা যাচ্ছে যে আসলে এখানে রিজনেবল না, যে একটু আগে যেটা বললাম যে নট নেসেসারি ফর অর্ডিনারি মোড অফ বিজনেস অর ট্রানজাকশন, যদি নেসেসারি দেখানো যায় তাহলে ঠিক আছে, ভ্যালিড। আর যদি দেখা যায় যে অর্ডিনারি বিজনেস অর ট্রানজাকশনের জন্য সেটা নেসেসারি না, তাহলে সেটা ইনভ্যালিড হবে। Stipulation to sell any goods of specified description at a certain price to someone, একটা নির্দিষ্ট বর্ণনার, নির্দিষ্ট বৈশিষ্ট্যের কিছু পণ্য নির্দিষ্ট দামে কারো কাছে বিক্রি করার জন্য যদি কোনো একটা এগ্রিমেন্ট হয়ে থাকে, সেটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে এই রেস্ট্রিকশনটা আসলে ভ্যালিড হবে নাকি হবে না, সেটাও ওই সারাউন্ডিং সার্কামস্ট্যান্সকে বিবেচনায় নিয়ে সেটা ধারকশিপ ক্রিয়েট করছে কি করছে না, অর্ডিনারি মোড অফ বিজনেস এন্ড ট্রানজাকশন সেটাকে প্রভাবিত করছে কি করছে না, সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়েই আদালত সিদ্ধান্ত নেবে। সুতরাং কনক্লুসিভ 2 and 2 = 4 এরকম কোনো কিছু বলা আসলে এই জায়গাগুলোতে সম্ভব না, আমরা জেনে থাকলাম। এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেডের আরও কিছু বিষয়, একটা এক্সেপশন দেওয়া আছে আমাদের চুক্তি আইনের এই জায়গাতে 27 নম্বর ধারাতে একটা এক্সেপশন আছে। সেখানে বলল যদি এটা স্ট্যাটিউটরি এক্সেপশন আমাদের আইন বলে দিয়েছে, সেটা বলল যে যদি কোনো একজন ব্যক্তি, একজন বিক্রেতা, সে তার বিজনেসের গুডউইল সোল করে ফেলে, তার গুডউইল বিক্রি করে দেয়, এবং যে ব্যক্তি কিনে নিয়েছে গুডউইলটা, সে বিক্রেতাকে একটা শর্ত দিল যে আপনি এই নির্দিষ্ট লিমিটের মধ্যে, এই সীমার মধ্যে আপনি একই ধরনের বিজনেস চালাবেন না। এখন এই যে সীমাটা নির্ধারণ করে দিল ক্রেতা, গুডউইলের ক্রেতা, এই সীমানাটা, এই এরিয়াটা অতটুকু আদালতের কাছে রিজনেবল মনে হলো, এবং এই এরিয়ার মধ্যে ওই যে ক্রেতা গুডউইলের, সে সিমিলার বিজনেস চালায়। যদি এরকমটা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা একটা ভ্যালিড রেস্ট্রিকশন। অর্থাৎ আমি আমার বিজনেসের গুডউইল সেল করে দিয়েছি, যার কাছে সেল করে দিয়েছি সে বলতেছে এই নির্দিষ্ট টেরিটরির মধ্যে আমি এই একই ধরনের ব্যবসা চালাবো না, যতটুকু টেরিটরির মধ্যে চালাবো না বলে শর্ত দিয়েছে, অতটুকু টেরিটরি আদালতের কাছে রিজনেবল মনে হয়েছে, এবং এই টেরিটরির মধ্যে সে এই ব্যবসা চালায়। যদি এই সবগুলো শর্ত পূরণ করে তাহলে যে রেস্ট্রিকশনটা আমাকে দিয়েছে যে এই টেরিটরির মধ্যে আমি আমার এই সিমিলার বিজনেস চালাবো না, তখন এই রেস্ট্রিকশনটাকে, এই শর্তটাকে ভ্যালিড শর্ত মনে করা হবে, তখন এটাকে ইন রেস্ট্রেন্ট অফ ট্রেড মনে করা যাবে না। দিস ইজ অনলি স্ট্যাটিউটরি এক্সেপশন টু সেকশন 27 এর এগেইনস্টে এইরকম একটা ভ্যালিড এক্সেপশনের কথা আইন এখানে বলে দিয়েছে। মিনিংলেস এগ্রিমেন্ট, আমরা সেকশন 29 এ চলে যাচ্ছি। মিনিংলেস কতগুলো এগ্রিমেন্টস এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই ধরনের এগ্রিমেন্ট করলেও সেটা অবৈধ হবে, সেটা ভয়েড হবে। এভরি এগ্রিমেন্ট দ্য মিনিং অফ হুইচ ইজ নট সার্টেন, এটা আসলে মিনিংটা কি সেটা নির্দিষ্ট না, বোঝা যাচ্ছে না, এবং কেপাবলও না যে আমরা এটা সার্টেন করে নিব, নট অর কেপাবল অফ বিং মেড সার্টেন, এটা সার্টেন নাও না, সার্টেন করার মতো অবস্থায়ও নাই। যদি অবস্থাটা এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে সেই এগ্রিমেন্টটা ভয়েড হবে। একটা এক্সাম্পল এখানে দুইটা এক্সাম্পল আইনে বলে দেওয়া আছে। যেমন ধরেন যে এগ্রিমেন্ট করলো একজন ব্যক্তি যে আমি 100 টন তেল বিক্রি করব, কিন্তু কোন ধরনের তেল, সেটা কি সয়াবিন তেল, সেটা কি সরিষার তেল, সেটা কি কোকোনাট অয়েল, কোনো কিছুই বললো না, এবং এখানে আসলে বোঝা যাচ্ছে না সে আসলে কোনটা বিক্রি করতে চেয়েছিল। তাহলে এগ্রিমেন্টটাই এমন হয়েছে, এগ্রিমেন্ট আসলে স্পেসিফিক হয় নাই, এটার মিনিং সার্টেন না, সার্টেন করার মতোও না, তখন সেকশন 29 এর আন্ডারে চলে আসবে এটা, এবং এটা ভয়েড হয়ে যাবে। কিন্তু ধরেন যে একজন ব্যক্তি সে শুধুমাত্র সে কোকোনাট অয়েল ম্যানুফ্যাকচার করে, নারিকেল তেল উৎপাদন করে, এখন সে বলল যে 100 টন তেল বিক্রি করবে। এই জায়গায় শুধু যদি নারিকেল তেল বিক্রি করে তাহলে কোন ধরনের তেল বিক্রি সে উদ্দেশ্য করেছে সেটা কিন্তু নির্দিষ্ট যদিও করে নাই, কিন্তু নির্দিষ্ট করে নেওয়ার মতো, যেহেতু নির্দিষ্ট করে নেওয়ার মতো, তাহলে সেই ক্ষেত্রে এইটা আর ইনভ্যালিড হবে না, সেটা তখন ভ্যালিড হবে। কারণ এখানে দুইটা শর্ত, আইদার সার্টেন না অথবা সার্টেন করার মতোও না। আমরা দ্বিতীয় যে এক্সাম্পলটা দেখেছি নারিকেল তেল বিক্রেতার ক্ষেত্রে, যদিও সে চুক্তির মধ্যে নির্দিষ্ট করে নাই, কিন্তু নির্দিষ্ট করে নেওয়ার মতো বিষয়টা বোঝা যাচ্ছে যে সে নারিকেল তেলই উদ্দেশ্য করেছে, এরকম যদি হয় তাহলে সে সেকশন 29 দ্বারা বাধাগ্রস্ত হবে না। এই ছিল মোটামুটি আজকে আমাদের এগ্রিমেন্ট এক্সপ্রেসলি ডিক্লেয়ার টু বি ভয়েড এর ফার্স্ট পার্ট। আমরা নেক্সট লেকচারে আরো বাকি যে বিষয়গুলো আছে, যে এক্সপ্রেসলি ডিক্লেয়ার টু বি ভয়েড, যেগুলো স্পষ্টভাবে
বলা হয়েছে যে এই এগ্রিমেন্ট অফ হোয়াইট সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের লেকচার উপভোগ করেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।